নমস্কার বন্ধুরা। সহজ সাধন কথাতে এ পর্যন্ত যে সকল আলোচনা হয় এবং আগামী পর্বে যে সমস্ত আলোচনা আসবে, সবকিছুর মুখ্য বিষয়ই হচ্ছে নিজেকে জানা, নিজেকে চেনা। কিন্তু আমাদের এই সমাজ সংসারে থাকতে গেলে কখনো কখনো অপরকেও চিনতে হয়, প্রয়োজন হয়ে যায় ব্যবহারিক জীবনের ক্ষেত্রে। আর সেই সূত্রেই আজকে যে আলোচনা সংক্ষিপ্ত আকারে, তার নাম দর্পণ বিদ্যা। এবং দর্পণ বিদ্যার মূল যে বিষয় সেটি বৃহৎ, বিস্তৃত, কিন্তু দর্পণ বিদ্যার সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে মুখমণ্ডল বা মুখ। মুখ অর্থে ফেস, মানুষকে চেনার সবচেয়ে বড় প্রতীক বলা যেতে পারে। কারণ মুখ হলো মনের দর্পণ, মানুষের ভাব, মনের ভাব, চিন্তা, তার প্ল্যান, পরিকল্পনা, সুখ, আনন্দ, প্রেম, ব্যর্থতা, রাগ, বিদ্বেষ, খারাপ চিন্তা, বিভিন্ন যে ভাব ফুটে ওঠে, তার প্রতিফলন ঘটে মুখে। এই পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা নাটক করে যেতে পারেন, যে ঘটনা ভিতরে ঘটছে এক আর মুখে তার প্রকাশ ঘটছে আর এক। ফলে চিন্তাধারার ছাপ মুখে কোনো না কোনোভাবে ফুটে ওঠেই, এবং সূক্ষ্ম চোখ রাখলে এটা খুঁজে নেওয়া যায় যে মানুষটির অন্তর কি বলতে চাইছে। বিশেষ করে অবচেতনে মানুষের মনের যে ভাব তা মুখে ফুটে উঠবে না তা কি কখনো হয়? এমনকি ঘুমের মধ্যেও মানুষের মুখের যে ভাব, যে রেখা, যে বিভিন্ন রূপ বা রং পরিবর্তন হয়, এবং সেগুলো সবই কিন্তু দিয়ে মানুষকে চিনে নেওয়া যায়। মনের দর্পণ হিসেবে চোখ, কান, নাক এবং মুখ কাজ করে, তবে সবার আগে হচ্ছে মুখমণ্ডল। যেমন নবজাগ্রত কিশোর কিশোরীর মুখ লজ্জায় রাঙা হয়ে যায়। নারীর ভূষণ লজ্জা, নারীর লাজে রাঙা হওয়ার ব্যাপার সবার চেয়ে এগিয়ে। কেউ কেউ উত্তেজিত অবস্থায় তার মুখ লাল হয়ে যায়, শোকে মুখ হয়ে যায় ফ্যাকাশে, বিবর্ণ। কখনো কখনো আনন্দে মুখের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। এইসব দৃশ্য আমাদের চলমান জীবনেই দেখা যায়। তাই একটু অনুসন্ধিৎস মন নিয়ে ঘুরলে আমরা আমাদের ব্যবহারিক জীবনে মানুষকে চিনে নিতে পারি। দর্পণ বিদ্যা অনুযায়ী মানুষের মুখ বৈচিত্র্যে ভরা। এ পৃথিবীতে একটা গাছের অজস্র পাতার মধ্যে একটি পাতার সঙ্গে আরেকটি পাতার মিল খুঁজে পাওয়া যায় না। সেখানে এক মুখের সঙ্গে আর এক মুখের মিল খুঁজে পাওয়া খুবই অস্বাভাবিক ব্যাপার। তবুও কিছু স্বাভাবিক নিয়ম কানুন, স্বাভাবিক কিছু রীতি, স্বাভাবিক কিছু ফর্মুলা তৈরি করা গেছে, যা দিয়ে কতগুলি কমন মুখমণ্ডল, যাদের মধ্যে প্রকৃতিগত বৈশিষ্ট্য কি তা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়। যমজদের মধ্যে কিছুটা ঐক্য দেখা যায় কখনো কখনো, কিন্তু সেটাও খুব কম। তাই মুখমণ্ডলকে এই দর্পণ বিদ্যাতে কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রধান ভাগ হচ্ছে তিনটে: চৌকো মুখ, গোলাকার মুখ আর ত্রিকোণ মুখ।
এছাড়াও রয়েছে ডিম্বাকৃতি মুখ, ছোট মুখ বা বড় মুখ, বা চিড়ের মতো চ্যাপ্টা মুখ বা মিশ্র মুখ। আমরা প্রত্যেকটা মুখ নিয়েই অল্প অল্প করে বলার চেষ্টা করব। আপনারা মিলিয়ে দেখবেন, সত্যি হলেও হতে পারে, নাও হতে পারে। এ এক প্রকার গবেষণা। এই নিয়ে বহু গবেষক আলোচনা করেছেন, বহুজন এই নিয়ে চর্চা করেছেন সারা বিশ্বে। ফলে দর্পণবিদ্যা নতুন কিছু নয়, বহু পুরনো এক বিদ্যা, মানুষ চেনার বিদ্যা। প্রথমে আসবো চৌকো মুখের কথা। এই জাতীয় মানুষদের দেখতে, মানে এদের মুখগুলি দেখতে হয় বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো। মানে তাকালেই মনে হয় যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মধ্যে মুখটা বসিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় মানুষদের অনেকেই চৌকো বলে ডাকেন। এই শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য হলো এরা কঠোর, বাস্তববাদী এবং কর্মবাদী। সবসময় এরা নিজের কর্ম নিয়ে, কোনো না কোনো কর্ম নিয়ে থাকতে পছন্দ করেন। অবশ্য এরা স্বার্থপর, নিজের চিন্তা বা পরিকল্পনাকে যেন তেন প্রকারেণ এরা সিদ্ধির পথে নিয়ে যাবেই। তবে স্বভাবের দিক থেকে এরা একটু অন্তর্মুখী, চাপা, কম কথা বলে। এই চৌকোমুখের কাউকে কাউকে দেখা যায় আবার কথা বলতে শুরু করলে মুখে ফই খোটার মতো অবস্থা। তবে এরা সংখ্যায় কম। অ্যাভারেজ ভাবে এই চৌকোমুখের মানুষগুলো যুক্তিতর্কে সহজে হারতে চান না। ঝোঁকের মাথায় তর্ক করা এদের স্বভাব বিরুদ্ধ। ফলে যখন তর্ক করেন তখন সেই বিষয়ে তারা যথেষ্ট নলেজ নিয়ে তর্ক করেন। এরা তোষামোদ প্রিয়। এরা পর্যটন বা ভ্রমণে বিশেষ আগ্রহী হয়। বৈচিত্র্য না থাকলেও কোনো কাজ বা বিষয় তাতে দীর্ঘক্ষণ এরা মনোসংযোগ করতে পারে না। তবে একবার কোনো বিষয়ে মনোযোগী হলে সে কাজ সমাধান না হওয়া পর্যন্ত এরা ছাড়ে না। চৌকোমুখের মানুষদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না, প্রেমের জীবনও তাই। হয়তো এরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ বা কম বৈচিত্র্যমুখী। চৌকো বা চারকোনা মানুষের অর্থভাগ্য ভালো হয়, বরং জীবনের শেষে দেখা যায় এরা বেশ ধনী হয়ে ওঠে। অনেক বন্ধু থাকে, দেশি এমনকি দেশের বাইরেও এদের বন্ধুত্বের পরিমাণ অনেক। সম্মান পায় এরা সমাজে। আপন পর সবাইকে আপন করে নেওয়ার এক জন্মগত ক্ষমতা থাকে এদের। এদের প্রকৃতি এক অদ্ভুত দিক। এদের মধ্যে থাকে গোপন ফন্দি আঁটার একটা প্রচেষ্টা, সঙ্গে থাকে বিচিত্রভাবে রোজগারের চেষ্টা। হাতে কাজ না থাকলে এরা প্রায় অস্থির হয়ে ওঠে। দ্বিতীয় যে মুখমণ্ডলের কথা আমরা বলবো সেটি গোলাকার মুখ। এই শ্রেণীর মানুষ দেখলেই মনে হয় যেন এক কাল্পনিক গোলাকার বৃত্তের মধ্যে মুখটা স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার যে আমাদের মুখের দুটো পাশ কখনোই একরকম নয়। কান দুটো সমান উচ্চতায় আমাদের থাকে না। তবু এই তারই মধ্যে এই গোলাকার মুখের মুখমণ্ডলের মানুষদের এই উঁচু নিচু সমস্যা, কান উঁচু নিচু এবং মুখের যে হাড়, চোয়ালের হাড়ের উঁচু নিচুর সমস্যাটা এবং হনু যেটাকে বলা হয় তার উঁচু নিচু বা রগ, তার উঁচু নিচু সমস্যাটা একটু বেশি হয়। গোলাকার মুখের মানুষেরা
স্নেহ ও ভালোবাসার কাঙাল। তাদের ভাষায় যাকে ন্যায্য ভালোবাসা বলে, তা থেকে বঞ্চিত হলেই তারা ক্রুদ্ধ হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে ওঠে, ভেঙে পড়েন অভিমানে। এদের কামনা বা জৈবিক তাড়নাও বেশ উগ্র, বাঁধভাকা জোয়ারের মতো। তবে এরা চতুর এবং বিনয়ী। একরোখা মানসিকতাকে পরিবেশ বুঝে ব্যবহার করে থাকে এরা। সংসারী মানুষ হিসেবে এই গোলাকার মুখের মানুষেরা বেশ মানবিক ও উপযুক্ত। পয়সা উপার্জনের বিভিন্ন প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়, এবং সেটি প্রবল আকারে। হঠাৎ ধনী হয়ে উঠতে চাই এই শ্রেণীর মানুষেরা। এ ব্যাপারে কখনো কখনো অনৈতিক পথে পা বাড়াতেও এরা কার্পণ্য করে না। এদের জীবনে চলার পথ এক সরল রেখা ধরে চলে না। প্রথম জীবনে বেশ লড়াই করতে হয়। এমনকি মাঝ বয়স পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। তারপরে এরা অর্থশালী হন বা প্রতিষ্ঠা পান। সাধারণত এরা সুসন্তান ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন। এদের সন্তান গুণবান হয়, বাবা মায়ের সম্মান বাড়াতে সাহায্য করে। 3 নম্বর যে গোত্র দর্পণ বিদ্যায় পাওয়া যায় সেটি হলো ত্রিকোণাকৃতি মুখ। এদের মুখমণ্ডলে মাথার দিকটা চওড়া হয়, থুতনির দিকটা ক্রমে সংকীর্ণ হয়ে আসে, অনেকটা ত্রিভুজের মতো। এই মুখের মানুষেরা প্রতিভাবান, নানা শাস্ত্রে এরা পারদর্শী। রাজনীতি, শিল্প, সাহিত্য, দর্শন, বিভিন্ন সমাজের বিভিন্ন দিক এদের প্রচুর আগ্রহ, এবং সেসব বিষয়ে সার্থকতাও পায়। অন্যের দুঃখ দারিদ্র্যে এদের মন সহজেই কেঁদে ওঠে। এরা পরদুঃখ কাতর, তাই সবার সঙ্গে মিশতে খুব একটা কার্পণ্য করেন না। কিন্তু সত্যি কথা হলো, এই ত্রিকোণাকৃতি মুখের মানুষের প্রকৃত বন্ধুর সংখ্যা উল্লেখযোগ্যভাবেই কম হয়। মনের মতো বন্ধু জোটাতে এদের হিমশিম খেতে হয়। এরা বেশ জনপ্রিয় হয়। দেশ কালের গণ্ডি ছাড়িয়ে কখনো কখনো বিদেশেও এদের নাম ছড়িয়ে যায়। এরা ভাগ্যবাদী, এরা আবেগদীপ্ত, তবু এদের কল্পনা শক্তি তীব্র। হাসি মশকরা বা ব্যঙ্গে বা সুন্দর কথা বলাতে এরা বেশ পটু। নানা বিষয়ে এরা প্রাজ্ঞ হয়, এবং এক কথায় বলা যায় এরা বেশ সুখী মানুষ। এই হলো 3 প্রকার মুখ। দর্পণ বিদ্যায় প্রধানত এই 3 প্রকার কমন মুখের কথা বলা হয়েছে। এছাড়া আরো অনেক উপবিভাগ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ছোট মুখ বা বড় মুখ। ছোট মুখ বা বড় মুখ, এই মুখের মানুষ, ছোট মুখ বিশেষ করে এই মুখের মানুষদের এই নামের সঙ্গেই মানুষের বৈশিষ্ট্যগুলো মিশে থাকে। শরীরের সঙ্গে মুখটা বেশ বেমানান লাগে, মানে মুখমণ্ডল বেশ ছোট এবং স্বল্প বিস্তৃত হয়। এই মুখের মানুষেরা প্রবঞ্চক, খল, ছোট বুদ্ধির, উগ্র স্বভাবের হয়ে থাকে। এরা স্বার্থপর এবং বিশ্বাসযোগ্য হন না। অন্যকেও বিশ্বাস করতে এরা শেখেন না। সমাজের ধ্বংসমুখী যে দিক, সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের হাত ধরে আসে। এরা পরশ্রী কাতর, তাই অপরের সহজেই বিরাগ ভাজন হন। অন্যের সুখ সহ্য করতে পারেন না। ঘুষ, ছলা কলা বা বিভিন্ন বল কৌশল কাজ করিয়ে এদের পরিকল্পনা হাসিল করে নেয়। আবার অনেক বড় মুখ যাদের, তাদের মধ্যেও বিভিন্ন আসরিক গুণাগুণ থাকে। রাগ, ক্রোধ, লোভ, এগুলো খুব তীব্র হয় তাদের মধ্যে। এবং খুব বড় মুখ যাদের, শরীরের সঙ্গে বেমানান যে বড় মুখ, তাদের মুখের মধ্যে, চরিত্রের মধ্যে ব্যক্তিত্বহীনতা খুব
বিশেষ করে লক্ষ্য করা যায়। চিড়ের মতো চ্যাপ্টা মুখ, এদের সামনে থেকে দেখলেই মনে হবে যেন চিড়ের মতো চাপা একটা কিছু। নাক, ঠোঁট বা কপালের গঠন এদের স্বাভাবিক নয়, অনেকটা আদিম মানুষের ছোঁয়া থাকে। এরা প্রতিভাহীন হয়, দুর্বল মস্তিষ্কের হয়, ধূর্ত হয় কিন্তু বুদ্ধিমান নয়। জীবনে অনেক বড় কিছু পরিকল্পনা নিতে পারে না, নিলেও সে পথে হাঁটার মতো মানসিক যে জোর সেটা এদের দেখা যায় না। বিভিন্ন সম্মানহানির ঘটনায় এরা জড়িয়ে যায়। খাওয়া শোয়া নিয়েই এদের জীবন। জৈবিক তাড়না প্রবল থাকে এদের, তুলনায় অসামাজিক হয় এরা। তাই চিড়ের মতো চ্যাপ্টা মুখ যাদের, তাদের সামাজিক প্রতিষ্ঠা কম, একটু অন্যরকম। ডিম্বাকৃতি মুখ, শুনেই বোঝা যাচ্ছে এদের মুখ হয় ডিমের মতো। এই মুখের মানুষেরা শরীরকে প্রাধান্য দেন বেশি। এদের কাছে মন তুলনামূলকভাবে গৌণ। মানবিক যে বিভিন্ন মূল্যবোধ আমাদের জীবনে, সেগুলো নিয়ে এরা ভাবনা চিন্তা কম করে। হঠাৎ হঠাৎ রেগে যান, ঝোঁকের মাথায় হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন, এবং বাস্তব জীবনের শিক্ষা এরা বাস্তব থেকে গ্রহণ করতে পারেন না, ফলে জীবনে আফসোস করতে হয়। অদ্ভুত ব্যাপার, এই ডিম্বাকৃতি মুখের অধিকাংশ মানুষই অথচ শেষের জীবনে অধ্যাত্ম দর্শনে বিশ্বাসী হয়ে যান। আসলে বাস্তবিক ব্যবহারিক জীবনে এদের এত বেশি সংঘাত আসে যে সংঘাতের সঙ্গে লড়াই করে তারা জিতে উঠতে পারেন না। সবসময় তাই বিকল্প রাস্তা খোঁজেন। এরা ভুলে যান সামাজিক দায়বদ্ধতার কথা। সমাজ সংসার থেকে তৈরি হয় প্রবল মানসিক চাপ। এক এক সময়ে এক এক বন্ধুর সঙ্গে মেতে ওঠে, এবং এই বিশেষ মুহূর্তটাকে জন্য এদের বেশ হুল্লোড়বাজ মনে হয়। এরা বেশ আনন্দ ফুর্তি করে আছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা নয়। দোষ গুণ এই সব নিয়েই এদের জীবন কাটে। খুব শান্তির জীবন এদের হয় না। আরেকটি মুখমণ্ডল যেটি দর্পণ বিদ্যায় বলা হয়েছে তার নাম মিশ্র মুখ। এই মুখই আমরা সবচেয়ে বেশি দেখি রাস্তাঘাটে, কারণ মূল যে মুখশ্রেণী বলা হলো, যেগুলো গোলাকার, ত্রিকোণাকার, চৌকাকার, ডিম্বাকৃতি, এই যে মুখশ্রেণী, এই সব কিছুর মিশ্রণ থাকে এই মুখের শ্রেণী মানুষের সঙ্গে। ফলে এই জাতীয় মুখের মানুষের মধ্যে বিভিন্ন প্রতিভা ও মানসিকতার মিশ্র রূপ দেখা দেয়। চৌকো, ত্রিকোণ, গোলাকার মুখমণ্ডলের প্রভাব মিশ্রভাবে এদের চোখে পড়ে। এছাড়াও আরও দর্পণ বিদ্যার মধ্যে অনেক রকম মুখের কথা বলা হয়েছে। মুখ অর্থে মুখমণ্ডল আবার বলছি। এগুলি যে বৈশিষ্ট্যগুলো এই দর্পণ বিদ্যায় উল্লেখ করা হচ্ছে, সেগুলি সবই একটা জেনারেল আইডিয়া। সবসময় যে মিলবেই তা নয়। সবসময় শরীরই মানুষের সব কথা বলে না, মুখই মানুষের শেষ কথা নয়। তবু ব্যবহারিক জীবনে এই বিজ্ঞান, এই দর্পণ বিদ্যা আজও গবেষণার একটা দিক। মানুষ এই নিয়ে আলোচনা করেন, এই নিয়ে গ্রন্থ রচনা করেন, এবং এই নিয়ে আমাদের প্রত্যেকেরই জানার আগ্রহ তৈরি হয়। আপনারা আজকের আলোচনা শুনে মেলানোর চেষ্টা করবেন। যদি কিছু মেলে, সেটা আপনাদেরই বোঝার সক্ষমতা। আর যদি না মেলে, তো আরও গবেষণার প্রয়োজন। মতামত জানাবেন, তাহলে ভালো লাগবে আলোচনা করতে। নমস্কার।